আচ্ছা, মৃত্যুর পরেও কি ফিরে আসা সম্ভব? জীবনানন্দ দাশের কাছে এর উত্তরটা ছিল খুব স্পষ্ট। হ্যাঁ, সম্ভব। তার সেই বিখ্যাত কবিতা আবার আসিব ফিরেতে তিনি শুধু ফিরে আসার কথাই বলেননি, বলেছেন ঠিক কিভাবে তিনি মিশে যাবেন এই বাংলার জল, হাওয়া, মাটিতে। চলুন আজ আমরা একসাথে ডুবে যাই সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়। কি আশ্চর্য এক প্রতিজ্ঞা, তাই না? ভাবুন তো, এই একটা লাইনই যেন আমাদের এক অনন্ত প্রত্যাবর্তনের জগতে টেনে নিয়ে যায়। কিন্তু কে এই মানুষটা, যার ভালোবাসা এতটাই গভীর যে মৃত্যুও তাকে তার প্রিয় বাংলা থেকে আলাদা করতে পারে না? চলুন এই শপথের পেছনের মানুষটিকে একটু চেনা যাক। জীবনানন্দের জীবনটা কিন্তু আগাগোড়া এই বাংলার মাটিতেই বাঁধা। দেখুন, 1899 সালে বরিশালে তার জন্ম, সেই ধানসিঁড়ি নদীর তীরে। আবার 1947-এ দেশভাগের ঠিক আগে তাকে চলে আসতে হয় কলকাতায়, আর সেখানেই 1954-এ তার ট্র্যাজিক মৃত্যু হয়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ রূপসী বাংলা, যা নিয়ে এত কথা, সেটা প্রকাশিতই হয়েছিল তার মৃত্যুর পর 1957-এ। তার লেখনীর জন্যই তিনি আমাদের কাছে রূপসী বাংলার কবি হিসেবে অমর হয়ে আছেন। এই উপাধিটা কিন্তু শুধু একটা নাম বা সম্মাননা নয়, এটা তার কবিতার একেবারে আত্মার পরিচয়। কিন্তু কেন তাকে এই নামে ডাকা হয়? কারণটা খুব সহজ। তিনি শুধু প্রকৃতির বর্ণনা দেননি, তিনি প্রকৃতিকে আক্ষরিক অর্থেই অনুভব করেছেন। তার কবিতায় বাংলার সবচেয়ে সাধারণ নদী, পাখি বা গাছপালাও যেন জীবন্ত হয়ে কথা বলে ওঠে। তিনি দেখিয়েছেন কিভাবে মানুষের একাকিত্ব বা বিষণ্ণতা মিশে যায় কুয়াশামাখা হেমন্তের সন্ধ্যায়, আর ভালোবাসা খুঁজে পাওয়া যায় ভোরের শিশির ভেজা ঘাসের ডোগায়। এই মাটি আর প্রকৃতির সাথে তার সম্পর্কটা ছিল এতটাই গভীর, এতটাই আত্মিক। তো চলুন এবার সরাসরি কবিতার ভেতরেই ঢুকে পড়া যাক, আর দেখি কবি ঠিক কি রূপে কিভাবে ফিরে আসতে চেয়েছেন। এখানে কিন্তু আসল চমকটা। কবি মানুষ হিসেবে ফিরে আসার কথা একবারও বলেননি। তিনি চেয়েছেন তার প্রিয় বাংলার প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ফিরতে। তার সমস্ত আকাঙ্ক্ষা ছিল এই বাংলার জল, হাওয়া আর মাটির সাথে একেবারে মিশে যাওয়ার। প্রথম যে রূপটা তিনি বেছে নিলেন সেটা হলো ভোরের কাক। ভেবে দেখুন, কত সাধারণ, কত আটপৌড়ে একটা পাখি, যাকে আমরা হয়তো খেয়ালও করি না। কিন্তু কবির চোখে এই কাকও বাংলার নিসর্গের এক ভীষণ গুরুত্বপূর্ণ আর অবিচ্ছেদ্য অংশ। আর এখানে কার্তিকের নবান্ন শব্দটা খুব গুরুত্বপূর্ণ। সাধারণত নবান্ন মানেই তো একটা আনন্দ উৎসবের ব্যাপার, তাই না? কিন্তু জীবনানন্দের হেমন্ত মোটেই সেরকম উজ্জ্বল নয়। বরং তার জগতে হেমন্ত মানে এক বিষণ্ণ, ধূসর আর কুয়াশায় মোড়া একটা ঋতু। এই একটি শব্দই যেন পুরো কবিতার শান্ত, বিষণ্ণ সুরটাকে আরও গভীর করে দেয়। এরপর দেখুন, তিনি হতে চেয়েছেন এক কিশোরীর পোষা হাঁস, যার পায়ে থাকবে লাল ঘুঙুর। কি অসাধারণ একটা ছবি! প্রকৃতির বিশালতা থেকে কবি যেন একেবারে বাংলার ঘরোয়া জীবনের উঠোনে নেমে এলেন। এই ছবিটা এত সুন্দর কারণ এটা কবির আত্মাকে বাংলার সাধারণ গ্রামীণ জীবনের খুব ছোট ছোট দৈনন্দিন মুহূর্তগুলোর সাথে বেঁধে দেয়। মানে তিনি শুধু প্রকৃতি নয়, বাংলার ঘরোয়া জীবনেরও একটা অংশ হয়ে থাকতে চেয়েছেন। তার ফিরে আসার ইচ্ছে কিন্তু এখানেই থামছে না। তিনি কখনো হতে চেয়েছেন উড়ন্ত শঙ্খচিল, কখনো সন্ধ্যার লক্ষ্মী প্যাঁচা, আবার কখনো মেঘের মতো সাদা বক। একটা জিনিস খেয়াল করার মতো, তিনি কিন্তু সিংহ বা বাঘের মতো কোনো রাজকীয় প্রাণী হতে চাননি। তার সব পছন্দই বাংলার অতি সাধারণ, অতি পরিচিত জীবজন্তু। এর মাধ্যমে তিনি আসলে চেয়েছেন এই মাটির জীবজগতের সাথে পুরোপুরি একাত্ম হয়ে যেতে। কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে, এই ফিরে আসার আকাঙ্ক্ষা এতটা তীব্র কেন? এর পেছনের আবেগটা বুঝতে হলে আমাদের ইতিহাসের একটা খুব বেদনার অধ্যায়ে চোখ রাখতে হবে। সত্যিই তো, কেন তার এই আকুতি এতটা গভীর, এতটা মর্মস্পর্শী? চলুন এর উত্তরটা খোঁজা যাক। তাহলে আসল কারণটা কি? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে একটাই শব্দের মধ্যে: দেশভাগ। ১৯৪৭ সালের সেই দেশভাগ। আর এই সত্যিটা জানার পরেই কবিতাটা আর শুধু প্রকৃতির গান থাকে না, এটা হয়ে ওঠে এক ঐতিহাসিক বিপর্যয়ের বিরুদ্ধে কবির নীরব কিন্তু তীব্র এক প্রতিবাদ। দেশভাগ কি করেছিল আমরা সবাই জানি। লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করেছিল, একটা গোটা সংস্কৃতিকে মাঝখান থেকে ভাগ করে দিয়েছিল, আর অনেকের জন্য নিজের বাড়ি, নিজের দেশটাই হয়ে গিয়েছিল ভিনদেশ। কবিকেও তো তার জন্মভূমি বরিশাল ছেড়ে কলকাতায় চলে আসতে হয়েছিল। এই প্রেক্ষাপটটা জানার পর পুরো কবিতার মানেটাই যেন বদলে যায়, তাই না? এটার শুধু নিছক প্রকৃতির কবিতা থাকে না, হয়ে ওঠে একটা অবিভক্ত মাতৃভূমির জন্য লেখা শক্তিশালী শোকগাথা। তার ফিরে আসার আকুতিটা আসলে এক হারানো জন্মভূমির জন্য নীরব কান্না।
আর এই ব্যক্তিগত যন্ত্রণা আর ইতিহাসের ক্ষত সবকিছু মিলিয়েই কবিতাটা পৌঁছে যায় এক অন্য মাত্রায়, একেবারে দর্শনের পর্যায়ে, যেখানে প্রশ্ন ওঠে জীবন, মৃত্যু এবং আমাদের আসল পরিচয় নিয়ে। আর এখানেই জীবনানন্দ একদম আলাদা, বিশেষ করে যদি আমরা রবীন্দ্রনাথের সাথে তুলনা করি। রবীন্দ্রনাথের জগতে ছিল একটা উজ্জ্বল বিশ্বাস আর আশাবাদ, কিন্তু জীবনানন্দের কবিতায় আছে আধুনিক যুগের মৃত্যু চেতনা। রবীন্দ্রনাথের কাছে মৃত্যু ছিল এক আধ্যাত্মিক উত্তরণ, আর জীবনানন্দের কাছে মৃত্যু হল প্রকৃতির বিভিন্ন উপাদানে মিশে যাওয়ার একটা ভৌত প্রক্রিয়া। দেখিবে ধবল বক, আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে। এই শেষ লাইনটাই যেন পুরো কবিতার মূল দর্শন। তিনি স্পষ্ট করে বলছেন, ওই যে সাদা বকের ঝাঁক দেখছ, ওদের মধ্যেই আমাকে খুঁজে পাওয়া যাবে। মানে কবির চূড়ান্ত প্রতিজ্ঞা হল, তিনি স্বর্গে অমরত্ব চান না, তিনি অমর হতে চান এই বাংলার পাখি হয়ে, নদী হয়ে, ফসলের ক্ষেতে বিলীন হয়ে। তার কাছে এটাই ছিল সত্যিকারের অনন্ত জীবন, যে মাটিকে তিনি ভালোবেসেছেন সেই মাটিরই অংশ হয়ে যাওয়া। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি থেকে যায়? একজন মানুষের আসল পরিচয়টা কোথায়? তার এই রক্তমাংসের শরীরে, নাকি তার আত্মার সেই গভীর সংযোগে যা তার মাতৃভূমির প্রকৃতির সাথে মিশে থাকে? জীবনানন্দের এই কবিতা আমাদের সেই চিরন্তন প্রশ্নের সামনেই যেন দাঁড় করিয়ে দেয়।